মার্কেটে গেলেই আজকাল রীতিমতো ছ্যাঁকা লাগছে তাই না? নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বিদেশ ভ্রমণ সবকিছুর দাম হঠাৎ করে রকেটের গতিতে বাড়ছে কেন? চলুন আজকের এই বিশ্লেষণে সামষ্টিক অর্থনীতির এই জটিল কিন্তু ভীষণ ইন্টারেস্টিং বিষয়টার একেবারে গভীরে গিয়ে আসল কারণগুলো ধাপে ধাপে বের করা যাক। ভাবছেন দৈনন্দিন খরচ থেকে শুরু করে ঘোরাঘুরির খরচ হঠাৎ করে এত বেড়ে যাওয়ার পেছনের আসল কাহিনী কি? ধরুন আপনি ইতালিতে ঘুরতে যাবেন বলে প্ল্যান করছেন। অন্য কোনো বাড়তি খরচের কথা বাদ দিলেও শুধুমাত্র আমাদের দেশীয় মুদ্রার মান কমার কারণেই সেই ভ্রমণের খরচ আজ আপনার জন্য ২৫% বেশি। হ্যাঁ, একদম তাই। বিমূর্ত অর্থনীতির তাত্ত্বিক বিষয়গুলো ঠিক এভাবেই একেবারে সরাসরি আমাদের পকেটে এসে ধাক্কা দেয়। আর এর পেছনের আসল ভিলেন কে জানেন? একটা চমকে দেওয়ার মতো সংখ্যা, ৩০%। ঠিকই শুনেছেন, গত ৫ বছরে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা বা টাকার অবমূল্যায়ন হয়েছে ঠিক এই পরিমাণ। আশ্চর্যের বিষয় হল ভিয়েতনাম বা বাংলাদেশের মতো তুলনামূলক ছোট অর্থনীতির দেশগুলোর মুদ্রার বিপরীতেও কিন্তু আমাদের মুদ্রা পিছিয়ে পড়েছে। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক কি দেখতে চলেছি? ১. টাকার অবিরত পতন। ২. পেট্রোডলারের ফাঁদ। ৩. ভূ রাজনীতি এবং বাণিজ্য ঘাটতি। ৪. সংযোজন বনাম আসল উৎপাদন। ৫. আরবিআই বা সেন্ট্রাল ব্যাংকের কমতে থাকা সুরক্ষা বলয়। এবং ৬. প্রকৃত অর্থনৈতিক শক্তি তৈরি। তো চলুন এই জটিল বিষয়গুলোর এক একটা স্তর উন্মোচন করে মূল সমস্যাটা কোথায় সেটা খুঁজে বের করা যাক। প্রথমেই আসা যাক আমাদের ১ নম্বর পয়েন্টে, টাকার অবিরত পতন। চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করে মুদ্রার সাম্প্রতিক পারফরমেন্সটা একটু ঝালিয়ে নিই। দেখুন, বিশ্বে যখন কোনো ক্রাইসিস চলে মুদ্রা বাজারের আচরণ তখন দেখার মতো হয়। এই যেমন ধরুন সাম্প্রতিক মার্কিন ইরান সংঘাতের সময়টা। বিশ্ব অর্থনীতিতে তখন রীতিমতো অস্থিরতা। কিন্তু মজার ব্যাপার হল মালয়েশিয়ান রিঙ্গিট বা চাইনিজ ইউয়ানের মতো অন্যান্য এশিয়ান মুদ্রাগুলো সেই সময়ে ডলারের বিপরীতে বেশ শক্তিশালী হয়েছিল। একমাত্র ব্যতিক্রম কে ছিল জানেন? ভারতীয় টাকা, যার পতন কিন্তু তখনও অব্যাহত ছিল। আর এই অব্যাহত পতনের কারণেই বিদেশ থেকে আসা পার্সেল থেকে শুরু করে রান্নার তেল বা নিত্যদিনের কর সবকিছুর ওপর এক বিশাল প্রভাব পড়ছে। এবার চলুন আমাদের দ্বিতীয় বিষয় পেট্রোডলারের ফাঁদ নিয়ে কথা বলা যাক। বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারের প্রয়োজনীয়তা কিভাবে উন্নয়নশীল দেশগুলোকে রীতিমতো ফাঁদে ফেলে দেয় সেটা জানা খুব জরুরি। সহজ কথায় বলতে গেলে ভারত হচ্ছে একটা নেট আমদানিকারক দেশ। এর মানে কি? মানে হল দেশটি যা কিছু বাইরে বিক্রি করে বা রপ্তানি করে তার চেয়ে অনেক বেশি পণ্য বাইরের দেশ থেকে কেনে। এখন আন্তর্জাতিক বাজারে তো নিজস্ব মুদ্রার সরাসরি কোনো দাম নেই, তাই এই যে বিশাল পরিমাণ আমদানির বিল সেটা মেটানোর জন্য ক্রমাগত মার্কিন ডলারের প্রয়োজন পড়ে। এখন প্রশ্ন হল এই ডলারের ওপর এত নির্ভরতা এলো কোথা থেকে? একটু ফ্ল্যাশব্যাক করা যাক। ৮০-র দশকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের মধ্যে একটা ঐতিহাসিক চুক্তি হয়, যেখানে সিদ্ধান্ত হয় যে তেলের সমস্ত লেনদেন একচিটিয়াভাবে শুধু মার্কিন ডলারেই করা হবে। তেল যেহেতু পুরো বিশ্বকে সচল রাখে, তাই স্বাভাবিকভাবেই সবার ডলারের দরকার হয়। আর এই কারণেই বর্তমানে সারা বিশ্বের মোট বৈদেশিক রিজার্ভের প্রায় ৫৭%ই মার্কিন ডলারে জমা রয়েছে। আর এই পুরো ব্যাপারটাকে একটা ডবল হ্যামি বা দ্বিগুণ আঘাত বলা যেতে পারে। কিভাবে? ধরুন সূর্যমুখী তেলের কথাই যদি ধরি, আন্তর্জাতিক বাজারে এর দাম বেড়েছে ১৭%, কিন্তু একই সময় ডলারের বিপরীতে টাকার মান ৮৪ থেকে নেমে গেছে ৯৫। এই দুটো মিলিয়ে সাধারণ ক্রেতার ঘাড়ে কিন্তু এক ধাক্কায় ৩৩% বাড়তি খরচের বোঝা চাপছে। বিশ্ববাজারে পণ্যের দাম বৃদ্ধি আর আমাদের মুদ্রার পতন, এই দুটোর মারাত্মক কম্বিনেশন কিভাবে জিনিসপত্রের দাম রাতারাতি বাড়িয়ে দেয়, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আসুন এবার ৩ নম্বর পয়েন্টে যাই, ভূ রাজনীতি এবং বাণিজ্য ঘাটতি। আন্তর্জাতিক সম্পর্ক বা জিওপলিটিক্স কিভাবে আমাদের বাণিজ্যকে প্রভাবিত করে সেটা এবার একটু দেখা যাক। এই সংখ্যাটা একটু খেয়াল করুন, ৯১%। ২০১৫ সালে সরকার একটা লক্ষ্যমাত্র নিয়েছিল যে ২০২২ সালের মধ্যে তেলের ক্ষেত্রে আমদানি নির্ভরতা ৬৭%-এ নামিয়ে আনা হবে। কিন্তু বাস্তবে কি হলো? সেই টার্গেট তো পূরণ হলোই না, বরং বর্তমানে আমাদের মোট তেলের ৯১%ই বিদেশ থেকে আমদানি করতে হয়।
এই বিপুল নির্ভরতা পুরো অর্থনীতিকেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আন্তর্জাতিক রাজনীতিতে কজ অ্যান্ড এফেক্ট বা একটার সাথে আরেকটা জিনিস কিভাবে জড়িয়ে থাকে সেটা দেখলে রীতিমতো চমকে যেতে হয়। যখন যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা দিল, তখন নিজস্ব মুদ্রা বা রুপি ব্যবহার করে সস্তায় তেল কেনার একটা দারুণ সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু গোল বাঁধল অন্য জায়গায়। যুক্তরাষ্ট্র হুমকি দিল যে ভারতীয় পণ্যের ওপর তারা ৫০% শুল্ক বসাবে। এই শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পণ্য বিক্রি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতো। ফলে বাধ্য হয়ে আবার সেই ডলার নির্ভর তেল বাণিজ্যে ফিরে যেতে হয়। এখন যদি আমরা চীন আর ভারতের ভূ রাজনৈতিক ক্ষমতার একটু তুলনা করি, তাহলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হবে। চীন কিন্তু সহজেই তাদের নিজস্ব মুদ্রা ইউয়ানে তেলের বাণিজ্য করতে পারে, কারণ যুক্তরাষ্ট্র তাদের সস্তা উৎপাদন ব্যবস্থার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। অন্যদিকে ভারতের অর্থনীতি মার্কিন অর্থনীতির সাথে আইটি এবং ফার্মা খাতের মাধ্যমে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। ভাবুন, আইটি খাতের ৫৪% আয়ই আসে যুক্তরাষ্ট্র থেকে। এই যে গভীরভাবে জড়িয়ে থাকা, এর কারণে বাইরের কোনো বড় বাণিজ্যিক চাপ সহজেই আমাদের অর্থনীতিকে দুর্বল করে দিতে পারে। চলুন এবার ৪ নম্বর টপিকে যাই, সংযোজন বনাম আসল উৎপাদন। সত্যিকারের পণ্য উৎপাদন করা আর শুধু যন্ত্রাংশ জোড়া লাগানোর মধ্যে আসলে তফাৎটা কোথায়, সেটা এবার দেখা যাক। আমাদের ভেতরের অর্থনৈতিক কাঠামোটাও কিন্তু কম দায়ী নয়। কিছু নির্দিষ্ট নীতি কিভাবে অজান্তেই অর্থনীতিকে একটা আমদানি নির্ভর দেশে পরিণত করেছে তা খুব পরিষ্কার। মহামারীর পর বাণিজ্য ঘাটতি টানা ৪ বছর স্থির থাকার পর হঠাৎ করেই বাড়তে শুরু করে। যেমন ইথানল নীতির কথাই ধরুন, এর কারণে দেশটা নিট ভুট্টা আমদানিকারকে পরিণত হয়েছে। আবার উন্নত কারখানার অভাবে ২০২৪ সালে এসে এমন একটা দেশ নিট প্রস্তুতকৃত ইস্পাত আমদানিকারক হয়ে উঠেছে, যারা একসময় এগুলো প্রচুর পরিমাণে রপ্তানি করত। আমরা হয়তো ভাবছি যে আমাদের ফোন বা ল্যাপটপ তো এখন দেশেই তৈরি হচ্ছে, কিন্তু সত্যি বলতে এটা একটা বড়সড় ইলুশন। কারণ এই প্রযুক্তি পণ্যগুলোর মাত্র ১৮% ভ্যালু দেশে তৈরি হয়। বাকি বিশাল ৮২%ই হল সেমিকন্ডাক্টরস, ক্যামেরা বা ডিসপ্লের মতো আমদানিকৃত যন্ত্রাংশ। তা মানে প্রকৃত উৎপাদনের বদলে এখানে মূলত আমদানিকৃত পার্টসগুলো শুধু জোড়া লাগানো বা অ্যাসেম্বলিং হচ্ছে। আর এই মুদ্রার পতন আমাদের জাতীয় বাজেটে কতটা বড় গর্ত তৈরি করছে তার একটা ছোট্ট উদাহরণ দিই। বিশেষ করে প্রতিরক্ষা খাতের মতো বিশাল বাজেটের ক্ষেত্রে এটা মারাত্মক। ডলারের বিপরীতে টাকার মান যদি মাত্র ১ টাকাও কমে যায়, তবে প্রতি $১ বিলিয়ন প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে সাধারণ করদাতাদের ওপর অতিরিক্ত ১০০ কোটি টাকার বোঝা চেপে বসে। ভাবা যায়। এবার আসা যাক ৫ নম্বর পয়েন্টে, রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর কমতে থাকা সুরক্ষা বলয়। এতদিনের এই দীর্ঘস্থায়ী সমস্যাগুলোর কারণে ঠিক এই মুহূর্তে মুদ্রার মান এত দ্রুত কমে যাচ্ছে কেন, সেটা এবার বুঝব। এতদিন ধরে এই যে এত সব কাঠামোগত সমস্যা, এগুলোকে সামাল দিতে সেন্ট্রাল ব্যাংক একটা কৃত্রিম সাপোর্ট দিয়ে আসছিল। মুদ্রার পতন ঠেকাতে তারা নিজেদের রিজার্ভ থেকে প্রচুর মার্কিন ডলার খোলা বাজারে বিক্রি করে দিত। এটা মুদ্রাকে সাময়িকভাবে স্থিতিশীল তো রাখছিল, কিন্তু দীর্ঘমেয়াদে এমার্জেন্সি আমদানির জন্য জমানো ডলারের ভাণ্ডার শূন্য হয়ে যাওয়ার একটা বিশাল ঝুঁকি তৈরি হচ্ছিল। তাই সে জরুরি তহবিল সুরক্ষিত রাখতে এই কৃত্রিম সাপোর্ট শেষ পর্যন্ত বন্ধ করে দিতেই হয়। এই তথ্যটা শুনলে যে কেউ চমকে যাবে। ২০২৪ সালে রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট বা রিআর পৌঁছেছিল একেবারে ১৯০। সাধারণত এই মান ১০০-র বেশি হলেই বোঝায় যে মুদ্রাকে কৃত্রিমভাবে তার আসল মূল্যের চেয়ে অনেক বেশি মূল্যায়ন করে রাখা হয়েছে। এতদিন ধরে মুদ্রাকে এভাবেই জোর করে ধরে রাখা হয়েছিল বলেই এখন সাপোর্ট সরিয়ে নেওয়ায় এটা তার আসল বাজার মূল্যের দিকে খুব দ্রুত নেমে যাচ্ছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ৬ নম্বর পয়েন্ট, প্রকৃত অর্থনৈতিক শক্তি তৈরি। ভবিষ্যতে স্থিতিশীলতার জন্য আমাদের ঠিক কী ধরনের সমাধান প্রয়োজন, সেদিকে এবার একটু নজর দেয়া যাক। এই যে উচ্চ প্রযুক্তির যন্ত্রাংশ আমরা দেশে তৈরি করতে পারছি না, এর আসল কারণটা হলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা R&Dতে আমাদের বিনিয়োগের মারাত্মক অভাব। যেখানে যুক্তরাষ্ট্র, চীন বা ইসরায়েলের মতো দেশগুলো তাদের জিডিপি ৪-৭% পর্যন্ত এই খাতে ব্যয় করে, সেখানে আমাদের এই বিনিয়োগের পরিমাণ জিডিপির মাত্র 0.7%। এই অপর্যাপ্ত বিনিয়োগের কারণেই অত্যাধুনিক টেকনোলজি তৈরি করার বদলে বৈশ্বিক আউটসোর্সিং বা টেক সাপোর্টের গণ্ডিতেই আমাদের আটকে থাকতে হচ্ছে।
শেষ করার আগে আপনাদের জন্য একটা বড়সড় প্রশ্ন রেখে যেতে চাই। শুধুমাত্র যন্ত্রাংশ সংযোজন বা বৈশ্বিক টেক সাপোর্টের ভূমিকা থেকে বেরিয়ে এসে একটা সত্যিকারের স্বয়ংসম্পূর্ণ উৎপাদন শক্তিতে পরিণত হওয়ার জন্য যে বিশাল কাঠামোগত পরিবর্তন প্রয়োজন, তা কি অর্জন করা সম্ভব হবে? এই প্রশ্নটার উত্তরই কিন্তু আমাদের ভবিষ্যতের অর্থনৈতিক স্বাধীনতা নির্ধারণ করবে। আশা করি আজকের এই বিশ্লেষণ সামষ্টিক অর্থনীতির এই ভীষণ দরকারি বিষয়গুলো আপনাদের আরও সহজভাবে বুঝতে সাহায্য করেছে। ভালো থাকবেন।